তীব্র ঝড় বৃষ্টির রাতে অটো নিয়ে বাড়ি ফিরছে অমিত। রাস্তা জনমানবহীন, মাঝে মাঝে চমকে ওঠা আকাশ চারপাশ আলোকিত করে মিলিয়ে যাচ্ছে। অমিত তার হাত ঘড়ি উঠিয়ে দেখল সময় রাত 2টা। হেডলাইটের আলোয় রাস্তায় দূরের জিনিস বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। তার উপরে অটোর গ্লাসে উইন্ডশিল্ড না থাকায় ছোপ ছোপ পানির ফোঁটার মাঝেই পথ দেখে চলতে হচ্ছে অমিতকে। রাস্তার পাশে কেউ একজন ছাতা হাতে দাঁড়িয়ে আছে। হেডলাইট জ্বালানো একটা অটো আসতে দেখে সে হাত নেড়ে অটো থামানোর ইশারা দেয়। অমিত প্রথমত অটো থামাতে চায়নি। আজকে যথেষ্ট ট্রিপ দিয়েছে সে, এখন তার বাড়ি যাওয়ার সময়। সে আর শহরের দিকে অটো ঘোরাতে চায় না, কিন্তু পরক্ষণে কি ভেবে যেন সে অটোটা থামানোর সিদ্ধান্ত নেয়। অটোটা ছাতা হাতে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে এসে থেমে যায়। কই যাইবেন? ভাড়া কিন্তু বেশি দিতে হইব। ঝড় বৃষ্টির রাইতে যে অটো পাইছেন এটা আপনার সৌভাগ্য। অন্ধকার থেকে এগিয়ে এসে অটোর ভেতরের আলোয় লোকটা তার মুখ দেখায়। আরে আরমান, তুই তুই এত রাইতে এখানে? আরমান গম্ভীর ভাব ছেড়ে মুচকি হাসে। কাজে আসছিলাম রে, এখন বাসায় যাব। আয় আয় উঠ, আমিও তো বাড়ির দিকে যাইতেছি। আরমান ছাতা বন্ধ করে অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করে বৃষ্টি ভেজা রাস্তা ধরে। কার বাড়িতে গেছিলি? সুবর্ণা গো? আরে না, অন্য একটা কাজে আসছিলাম। আর সুবর্ণার তো লাশ পাওয়া গেছে, খবর শুনিস নাই? সুবর্ণা রেও মেরা ফেলাইছে? হ্যাঁ, আজকে সকালে বলে সুবর্ণার লাশ পাওয়া গেছে। তো গো আম বাগানেই? হুম। কেডা সব করতেছে কত? বাচ্চা বাচ্চা আমাকে বন্ধু বান্ধব ডিরেই বা কেন মারতাছে? আমার তো কিছুই মাথায় ঢুকতাছে না। আমিও বুঝতেছি না রে, কে হঠাৎ আমাদের উপর চড়াও হইল বলতো? আচ্ছা, আমাগো কিছু হইব না তো? আমার তো ডর করতেছে, কখন না জানি বেগরে প্রাণটা আবার চইলা যায়। আমারটা কখন যাবে জানি না, কিন্তু তোরটা হয়তো এখনই চলে যাবে। মজা করতেছস বেটা? তুই জানোস আমি এইসব জিনিসে ডরাই। কিন্তু আমি তো মজা করতেছি না। মানে? মৃত্যু কখন কিভাবে আসে কেউ জানতে পারে না, কেউ না। আরমান ছুরিটায় মোচড় দেয়, টান দিয়ে গলার অর্ধেক অংশ বিচ্ছিন্ন করে দেয়। পর মুহূর্তেই ছুরিটা দিয়ে সজোরে কাঁধ বরাবর আঘাত হানতেই মাথা বিচ্ছিন্ন হয়ে চলন্ত অটো থেকে ছিটকে বাইরে পড়ে যায়। কাঁপতে থাকা মাথাবিহীন শরীর হেলে পড়ে অটোর হাতলের উপরে। অটো থেমে যায়। হঠাৎই সাইরেনের শব্দে আরমান সামনে তাকায়। একটা পুলিশ জিপ দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে আসছে। দিথি, ও আবার জেনে গেছে। আরমান অটো ছেড়ে দৌড়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। পুলিশের গাড়ি অটোর সামনে এসে থামতেই আরমানের ছায়া ক্ষেতের মধ্য থেকে দ্রুত সরে যায়। দু মগ কফি হাতে রুমে প্রবেশ করল রাহাত। বিছানায় বসে থাকা রিয়াদকে এক মগ দিয়ে সে একটা চেয়ার টেনে বসল। ধন্যবাদ, এই সময় এক মগ কফির থেকে ভালো কিছু আর হয় না। কি আর বলবো, যা সব ইদানিং দেখতেছি, মাথার চুলগুলা তো বুড়া বয়সের আগেই ঝরে পড়বে। দ্বিতীয়বারের মতো ব্যর্থতা। আমাদের পৌঁছানোর আগেই খুনি খুন করে লাশ নিয়ে পগার পার। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নাই। জ্যোতিষী মেয়েটা দুবার আমাদের সতর্ক করলো, দুবারই আমরা কিছুই করতে পারলাম না। তবে অনেক ব্যর্থতার মাঝে একটা সফলতাও কিন্তু আছে। নূপুরের লাশকে উদ্ধার করা গেছে। নূপুরের মৃত্যু রহস্য এবার সলভ করা সহজ হবে।
আচ্ছা, তুই কিভাবে বুঝলি যে খালে লাশ মাটি চাপা দেওয়া আছে? কেন, ওই চিরকুটটা, ওটাই তো লাশের খোঁজ বলে দিছে। মেয়েটার নাম নূপুর, এটা কিভাবে বুঝলি? ওই চিরকুটে দেওয়া ছিল বলে নূপুর বলছিস? না, চিরকুটের আগেই তো এই বিষয়ে আমরা জানলাম। উদ্ধার করা লাশটা তো নোমানের বোনেরই। এক মিনিট, নোমানের বোনের নাম তো চাঁদনি। এই জন্যই তুই বুঝতে পারিসনি। বৃদ্ধ কিন্তু একবার নূপুর নামটাও নিছিল, বলছিল নামটা তার স্ত্রীর দেওয়া। ও শিট, এর জন্যই তুই এত এক্সাইটেড? তাই তো বলি, সাধারণ একটা কঙ্কাল নিয়ে তুই কেন এত মাতামাতি করিস? আমরা তাহলে পুরনো এক রহস্যের সমাধান করে ফেললাম, বল। সাথে নতুনও। কেউ একজন আমাদেরকে দিয়েই লাশটা উঠাতে চাইছিল। হয়তো এটা ধারাবাহিক হওয়া খুনগুলোর মাস্টারমাইন্ডের পরিকল্পনা, নয়তোবা এসবের আড়ালে গা বাঁচিয়ে লুকিয়ে থাকা কারো চাল। খালটার বিশেষত্ব বোঝাতেই তাহলে খুনি বারবার লাশটাকে খালে ফেলে রাখছিল। কিন্তু একটা বিষয়, গতকাল তো আমরা কঙ্কালটাকে উদ্ধার করলাম, তারপরও কেন সেই অমিত নামের অটোরিকশাওয়ালার লাশ খালে পাওয়া গেল? তাহলে কি খুনির মূল উদ্দেশ্য এখনো পূরণ হয়নি? জানি না। এদিকে আরমানের নিখোঁজ হওয়াটাও আমার কাছে স্বাভাবিক লাগছে না। ওর খোঁজে আমাদের নামা দরকার। বিশেষ করে কাল রাতের রক্তাক্ত অটোটায় আমি একটা আংটি খুঁজে পাইছি। রাহাত তার পকেট থেকে পলিব্যাগে মোড়ানো একটি আংটি বের করল। রিয়াদ আংটিটা রাহাতের কাছ থেকে নেয়। আমি নিশ্চিত এটা আরমানের। আংটিতে কাস্তের প্রতিলিপি খোদাই করা। আংটির কোথাও তো আরমানের নাম লেখা নেই। আংটিটা খুনিরও হতে পারে। লেবার পার্টির প্রতীক হচ্ছে এই হাতুড়িয়ার কাস্তে। বর্তমান বিরোধী দল লেবার পার্টি। তুই বলছিলি না আরমান একসময় ছাত্র রাজনীতি করত? ও তার নিজ দলের আংটি এখনো হয়তো ব্যবহার করে। আমার মনে হয় আরমান কাল রাতে সে অটোটায় ছিল। আরমান তো অন্য দলের লোকও হতে পারে। ও ছাত্র রাজনীতি করে এটা জানতাম, কিন্তু কোন দলের হয়ে করে তা তো জানি না। আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। যদি আমরা নিশ্চিত না হই আরমানকে খুনি হিসেবে শনাক্ত করি, তাহলে তো আসল খুনি পার পেয়ে যাবে। এই আংটি কাণ্ড আসল খুনিরও কোনো ফাঁদ হতে পারে, আমাদের বিভ্রান্ত করার জন্য। আরমানের বাসায় গেলেই জানা যাবে সে কোন দলের সদস্য। যদি লেবার পার্টির হয়, আমি নিশ্চিত ওই খুনি। চল, আমাদের সঠিকটা জানতে হবে। চায়ের কাপ রেখে দুজন বাইরে বেরিয়ে যায়। পরন্ত বিকেলে রাস্তার পাশে বাঁশের তৈরি টঙে বসে সূর্যাস্ত দেখছে দিথি। ইদানিং বেশিরভাগ সময়ই সে মনমরা হয়ে থাকে। সময়টা কেন জানি তার ভালো কাটছে না। সবকিছু কেমন যেন এলোমেলো, অগোছালো। মৃত্যুর মুখ থেকে পরপর দুবার বেঁচে ফিরেছে সে, আর সেই দুঃস্বপ্ন, তার তো পিছু ছাড়া কোনো নাম গন্ধই নেই। হঠাৎ তার নির্মল ভাবনায় ছেদ পড়ল। কেউ একজন এসে তার পাশে বসেছে, হয়তো সাবিনা আপু হবে। এই সময়টায় কাল আপু এসেছিল তার কাছে। দীপান্বিতা, আপনি আপনি এখানে? আরমানের বাসা থেকে ফিরছিলাম, পথে দেখি তুমি বসে আছো। অটো চালককে বাঁচাতে পারেননি না কাল রাতে? না, আমরা পৌঁছানোর আগেই খুনি চলে যায়। খুনির সম্পর্কে কিছু জানতে পারেননি? গ্রামের আর কতজন নিরীহ মানুষ এভাবে প্রাণ দেবে? জানি না কার মৃত্যুতে এই মৃত্যু খেলা শেষ হবে, আল্লাহই ভালো জানেন। দিথি কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করেছে। সে নিজেকে সামলে নিয়ে সামনে তাকিয়ে সূর্যাস্ত দেখতে থাকে। তাদের দুজনের মাঝে নীরবতা ভেঙে একসময় রাহাত বলে ওঠে, আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না। কখনোই না? দিথি উত্তর দেয় না। সে দীর্ঘশ্বাস ফেলে। রাহাত সামনে ফিরে তাকায়। আমরা কি আবার এক হতে পারি না? তুমি কখনো আমায় চাওনি। মন থেকে চেয়েছি, বিশ্বাস করো। পুরনো কথা কেন তুলছ? অতীত তো আর ফিরে আসবার নয়। বর্তমানকে তো বদলাতে পারি।
খুনির সম্পর্কে কিছু জানতে পারলে আমাকে জানাবেন। আসি। এই বলে দিথি টং থেকে নেমে যায়। কিছু কদম এগিয়ে সে না ফিরেই বলে, আশা করছি সবাই আমাদের মাঝে সম্পর্ককে বর্তমানের মতো করেই জানবে, অতীতের মতো নয়। দিথি চলে যায়। রাহাত মাথা নিচু করে চোখ বোজে। অবহেলিত একটা সময় সে অপরকে উপহার দিয়েছিল, আজ তা প্রকৃতি তাকে ফিরিয়ে দিয়েছে। আনন্দময় সূর্যাস্তের সৌন্দর্য আজ তাদের দুজনকে এক করে না, সম্পর্কগুলো সময় বদলে দিয়েছে। সদর হাসপাতালের মর্গ। স্ট্রেচারের সামনে দাঁড়িয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলছে রিয়াদ। আপনি কি নিশ্চিত এর মৃত্যু বন্দুকের গুলিতেই হয়েছে? হ্যাঁ, আমরা তার মাথার পেছনের দিকটায় গুলির ফুটো পেয়েছি। তার মাথার পেছনে খুব কাছ থেকে শ্যুট করা হয়েছে। গুলি এফোর ওফোর হয়ে নাকের নিচের অংশ দিয়ে বেরিয়ে যায়। কঙ্কালের মুখের উপরের চোয়ালের কিছু অংশের হাড় গুলির কারণে ভেঙে গিয়েছে। কঙ্কালটার বয়স কত হতে পারে? আনুমানিক 6 থেকে 7 বছর। তার মুখমণ্ডলে হাড়ে ক্ষয় ধরেছে। হয়তো তার মুখে উচ্চ তীব্রতার কোনো অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল। অ্যাসিডের মাত্রা বেশি থাকায় মুখের মাংস খসে গিয়ে হাড়েও এর প্রভাব পড়েছে। এত অ্যাসিড একসাথে নিক্ষেপ করলে তো মানুষ সাথে সাথেই মারা যাবে। না, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। তাকে একবার নয়, 2 বার অ্যাসিড মারা হয়েছে। প্রথমবারে তার মুখ ক্ষতবিক্ষত হয়েছে, মাংসগুলো জ্বলে ধীরে ধীরে খসে পড়েছে। তার কিছুদিন পর আবার মুখে অ্যাসিড দেওয়া হয়েছে, যার ফলে তার হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব কষ্ট দিয়ে মেরেছে তার মানে। মৃত্যু নিশ্চিত করার জন্য শেষে গুলিও চালানো হয়েছে। 9mm ক্যালিবারের পিস্তল ব্যবহৃত হয়েছে। আমি কঙ্কালের হাতে আর বুকের হাড়ে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি, এই দেখুন। এত পৈশাচিক নির্যাতন! রড কিংবা এ জাতীয় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আচ্ছা, মাথায় এটা কিসের চিহ্ন? এইটা তো জন্মদাগ ছিল, পরীক্ষা করে দেখেছি। এটা আঘাতের কারণে হয়নি। এত সুনিপুণ একটা জিনিস জন্মদাগ! দেখে তো মনে হচ্ছে তার মাথার হাড়ে কেউ দক্ষ হাতে খোদাই করেছে। দাগটাও কেমন অদ্ভুত। রিয়াদ এক দৃষ্টে সূক্ষ্মভাবে মাথার হাড়ে থাকা সেই ছোট্ট চিহ্নটি দেখতে থাকে। পরক্ষণেই তার কেমন যেন লাগতে শুরু করলো। হঠাৎ তার চোখের চারপাশ চিনচিনে ব্যথা করে ওঠে। রিয়াদ চোখ বন্ধ করে ফেলে, মাথা ধরে চিৎকার করে ওঠে, স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? ডাক্তার তাকে ধরতে এগিয়ে যেতেই রিয়াদ হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাত 1টা। দিথি পড়ার টেবিলের সামনে বই খুলে বসে আছে। বেশ অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে পড়ায় মন দেওয়ার, পারছে না। এদিকে রাতও কম হয়নি। বিছানায় শুয়ে ঘুমাবার চেষ্টা করলেও ঘুম আসছে না তার। মানসিক নানা চাপে সে যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিছানার এক কোণে ঘুমোচ্ছে মিনি। মিনি দেখতে দেখতে কদিনেই বেশ বড় হয়ে গিয়েছে। মিনি জেগে থাকলে তাকে নিয়ে কিছুটা ভালো সময় কাটানো যেত। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। দিথি অবাক হয়, এত রাতে কে আসলো? শেফালি তো কাজ শেষ করে কবেই বাড়ি ফিরে গেছে। সাবিনা আপুও ঘুমিয়েছে। তার মা বাবা নিবিড়ের সাথে হসপিটালে। তাহলে কি তার আপুই তাকে কোনো কারণে ডাকতে এসেছে? দিথি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অন্যমনস্ক থাকায় টেবিলে থাকা বইটা সে বন্ধ করতে ভুলে যায়। এদিকে দরজায় কড়া নাড়া যেন থামছেই না। দিথি দরজার কাছে এসে বলে, সাবিনা আপু। ওপর পাশ থেকে কোনো সাড়া এলো না। দিথির একবার মনে হচ্ছে তার দরজাটা খোলা উচিত, আবার পরক্ষণে তার মন সায় দেয় না। দিথি দরজা না খোলার সিদ্ধান্ত নেয়। সে ঘুরে টেবিলে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই দরজার ওপর পাশ থেকে আওয়াজ আসে, দিথি।
দরজা খোলো, আমি সাবিনা। দিথি যেন হাঁপ ছেড়ে বাঁচল। একা বাড়িতে দুজন মেয়ে থাকলে নানা ভয়ের আশঙ্কায় মনে দানা বাঁধে। দিথিও তেমন কিছু ভাবলেও সব আদতে স্বাভাবিকই আছে। দিথি গিয়ে দরজা খোলে। দরজার বাইরে কেউ নেই। আশ্চর্য, আপু কোথায় গেল? আপু, আপু। দিথি অবাক হয়ে বলে। মুহূর্তের মধ্যেই যেন এক দমকা হাওয়ার ঝাপটা তার গায়ে এসে লাগে। হাওয়ার তোরে দিথি কয়েক পা পিছিয়ে ঘরের অনেকটা ভেতরে চলে আসে। জানালার কপাট দিয়ে হঠাৎ মুহুর্মুহ হাওয়া ঢুকতে শুরু করে ঘরে। দিথি পেছনে ফিরে তাকায়। ঘড়ির কাঁটা উল্টো ঘুরে এসে থামে ঠিক 12টায়। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.